আমরা করছিলাম হচ্ছে রেওয়া মিল, ঠিক আছে, রেওয়া মিল করছিলাম। এটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। কোন অধ্যায়? চতুর্থ অধ্যায়। কেমন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে হলো চতুর্থ অধ্যায়, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। আপনাদের হিসাব বিজ্ঞান যে শর্ট সিলেবাস, সেই শর্ট সিলেবাসে অধ্যায় প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায়। এর মধ্যে নবম অধ্যায়টা তোমাদের জন্য বাধ্যতামূলক। এছাড়া আমরা এখন করতেছি এই চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায়টা হচ্ছে তোমাদের এই রেওয়া মিল। কেমন? এখন এই অধ্যায়টা কেন করবা? তো প্রথমত এই অধ্যায়টা এই কারণে করবা। আচ্ছা আমি তোমাদের একটু কমেন্টটা পড়ে নিই, ঠিক আছে? মোহাম্মদ আমির, বাবা সাজেশন তো আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য আমি দুইটা আলাদা আলাদা সাজেশন দিয়ে দিয়েছি, এবং ওই সাজেশন আমি যা আলোচনা করছি ওর বাইরে কিচ্ছু আসবে না ইনশাল্লাহ, 100%। ওইগুলো করলেই হয়ে যাবে, ঠিক আছে? তো আসো, এখন আমি তোমাদের পড়াটা আসলে গোছাই দিচ্ছি। শুধু সাজেশন দিলেই তো আর হবে না। ওই সাজেশনের ভিতর থেকে তোমাদের জন্য একটা ভালো প্রস্তুতি হয়, বা তোমরা যাতে একটা, একদম সোজা কথা, তোমরা যেন একটা এ প্লাস তুলতে পারো। কারণ এ প্লাসের তো দরকার আছে, তোমার এডমিশনের ক্ষেত্রে এ প্লাসের দরকার আছে কিনা। তো তুমি যদি সহজে প্লাস পাও কোনো গাইডলাইন ফলো করে, তাহলে সেটা তুমি কেন ফলো, মানে কেন তুমি নিবা না, ঠিক আছে? তো দেখো, তো এই চতুর্থ অধ্যায়ের উপর আমরা সর্বমোট 4টা ক্লাস করবো বলছি, 4টি ক্লাস, ঠিক আছে? 4টি ক্লাস। তো এই 4টা ক্লাসের আজকে আমাদের দ্বিতীয়তম ক্লাস। তো আজকের ক্লাসটা করার আগে আমি তোমাদের একদম সবাইকে অনুরোধ করতেছি, একদম এটা একদম আমার একদম হৃদয়ের অন্তরস্থল থেকে অনুরোধ করতেছি, তোমরা অবশ্যই অবশ্যই এই ক্লাসটার আগের ক্লাস, ঠিক আছে, গতকাল আমি যে ক্লাসটা করাইছি, হ্যাঁ, প্রতিদিন সন্ধ্যা 7টার সময় আমাদের ক্লাস হবে, ঠিক আছে? সন্ধ্যা 7টার সময়, ঠিক আছে? 7টায় প্রতিদিন ক্লাস হবে, ঠিক আছে? অলরাইট। তো এই 7টার সময় যে ক্লাস হবে, এই ক্লাসে আমি তোমাদের গতকাল যে 7টার সময় ক্লাসটা নিছি, ওই ক্লাসে তোমরা অবশ্যই অবশ্যই এই ক্লাসটা তোমরা মানে খাতায় নোট করবা। কারণ ওই ক্লাসে আমি যত বেসিক নিয়ম ছিল, ঠিক আছে, যত বেসিক নিয়ম কানুন ছিল, সেগুলো আমি কিন্তু গত ক্লাসে আলোচনা করছি। আজকের ক্লাসে আমি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, হ্যাঁ, একটা প্রশ্ন আমি তোমাদের সমাধান করাই দিব, ঠিক আছে? তো একটা বোর্ড কোশ্চেন সমাধান করাই দিব। এই কোশ্চেনটা সমাধান করলে আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবা, এবং 100% আমি চাইলে কিন্তু বইয়ের থেকে সহজ সহজ অঙ্ক তোমার বাইর করে করাইতে পারতাম। আমি তোমাদের এখন একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন করাবো। দেখো, এই প্রশ্নটা আমি তোমাদের সলভ করাবো। এই কোশ্চেনটা হলো এমন একটা কোশ্চেন, এই কোশ্চেনের ভিতরে অনেক কিছু আছে যেগুলো তোমাদের অজানা, হ্যাঁ, বা এই কোশ্চেনের ভিতরে অনেক কিছু আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা এইচএসসি 25 পরীক্ষার্থীরা রইছো, তোমরা যারা এইচএসসি 25 ব্যাচের যারা রইছো, তোমাদের জন্য 2024 সালের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। তো 2024 সালের কোশ্চেন খুব যেহেতু ইম্পর্টেন্ট, সেহেতু এই যে আমরা দেখো আজকের ক্লাসে আমরা এই যে চট্টগ্রাম বোর্ড 2017 সালের প্রশ্নটা সমাধান করব। স্যার এত পুরনো প্রশ্ন সলভ করে কি কোনো লাভ আছে? পুরনো প্রশ্ন সলভ করা কোনো বড় বিষয় না, বা নতুন প্রশ্ন আপডেট কোশ্চেন সলভ করা আহামরি খুব বড় বিষয় না। সব থেকে বড় বিষয় হচ্ছে হলো যে কোশ্চেনটা তুমি সলভ করতেছো, ওর ভিতরে যে বেসিক যে নিয়মগুলো বা যে ঝামেলার যে টপিকগুলো, সেগুলো তুমি বুঝো কিনা। এই আয়কর সঞ্চিতি কি, লভ্যাংশ প্রাপ্তি কি, দেনাদার ভাট্টা সঞ্চিতি কি, এই সঞ্চয় পত্র কি, হ্যাঁ, তারপর হচ্ছে হলো আমি যদি বলি তোমার হচ্ছে এই সমন্বিত ক্রয় থাকলে কি করবা। তো এই যে বিষয়গুলো, তারপর এই যে প্রাপ্য সুদ, প্রাপ্য মানে কি, ঠিক আছে, এই যে বিষয়গুলো, এইগুলো আমি তোমাদের ইনশাআল্লাহ একে একে কি করে দিব, এখন আলোচনা করে দিব। তো এই কারণে এই সৃজনশীলটা কিন্তু আমি বেছে নিছি। আমি চাইলে একটা সহজ কোশ্চেন সলভ করাই দিতে পারতাম, ঠিক আছে? আর এইটা নট অনলি এইচএসসি 25, তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের রইছো, তারাও এটা সলভ করতে পারো চাইলে, ঠিক আছে? এইচএসসি 26 ব্যাচের যারা রয়েছে তারাও এটা সলভ করতে পারো। আমি একটু তোমাদের টাইটেলটা দিয়ে নিই, ঠিক আছে? মিল দ্বিতীয় ক্লাস আজকে, না? আচ্ছা, শিরোনামটা একটু দিয়ে নিই, তাহলে অনেকে আবার খুঁজে পাবে না।
ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো দেখো আমরা প্রশ্নে আগে একটু চলে যাই, দেখি প্রশ্নে কি কি বলছে। তো দেখো প্রশ্নের দিকে একটু খেয়াল করো। তো বলছে কোন কোন দফা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। আমরা জানি কয়েকটা জিনিস রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, ঠিক আছে? তো সেইগুলো কি আমি চলো আমি তোমাদের ইন ডিটেল শিখাই দিচ্ছি, বুঝাই দিচ্ছি। আমি বেসিক সহ তোমাদের বুঝাই দিচ্ছি, ঠিক আছে? আর এই যে কোশ্চেনটা আমি তোমাদের এই যে এখন এই যে সলভ করাই দিচ্ছি, এই যে দেখো কোন দফাগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, এইটা হচ্ছে হলো 100% তুমি শিওর থাকো, ঠিক আছে? কত পার্সেন্ট? একদম 100% শিওর থাকো, 100%। এই কোশ্চেনটা সব বোর্ডে আসবে, 100% শিওর থাকো কোন দফাগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। এই কোশ্চেনটা 100% শিওর থাকে, এটা সব বোর্ডে আসবে, সব বোর্ডে রেওয়া মিল আসলে এই কোশ্চেনটা আসতে হবেই বাধ্যতামূলক। 100% সাজেশন দিয়ে দিলাম, এই যে কোন দফাগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, এটা আসবেই। আর এইটা যদি একান্ত না আসে তাহলে আসবে হচ্ছে হলো সমন্বিত ক্রয় নির্ণয়। সমন্বিত ক্রয়, সমন্বিত ক্রয় নির্ণয়ের সূত্রটা কি আমি একটু সংক্ষেপে লিখলাম, প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ। এইটা হলো গিয়ে তোমাদের, এইটা হচ্ছে হলো তোমার সমন্বিত ক্রয় নির্ণয়ের সূত্র। এই যে এই প্রশ্নটা আসবে কত আগে, এই প্রশ্নটা যদি না আসে তাহলে এইটা আসবে, তবে 100% এইটা আসার সম্ভাবনা সবচাইতে বেশি, যে রেওয়া মিলে কোন দফাগুলো অন্তর্ভুক্ত হবে না, কোন দফাগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। সম্ভাব্য দায় রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, সমাপনী মজুদ পণ্য যদি রেওয়া মিলে থাকে সেটা অন্তর্ভুক্ত হবে না। যদি অঙ্কে সমন্বিত ক্রয় থাকে তখন কিন্তু আবার প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, ঠিক আছে? এছাড়া হাতে নগদ, ব্যাংক জমা, নগদ তহবিল, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, এগুলোর ক্ষেত্রে প্রারম্ভিক যে উদ্বৃত্তগুলো সেইগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। তো এখন আসো আমরা এগুলো একটু সলভ করি, ঠিক আছে? একটু সলভ করি, এটা আগে একটু লিখি। কদাক দিয়ে এখানে লিখবা যে দফা গুলো রেওয়া মিলে আসবে না। ঠিক আছে, এখানে লিখবা বিবরণ, এখানে দুইটা টাকার ঘর, একটা দিলেও হয়। আচ্ছা তোমরা যদি চাও ক্রমিক নঙের একটা ঘর দিতে পারো, যদি চাও আর কি, কেমন? এই যে একটা ক্রমিক নঙের ঘর দিলা। এখন দেখো এই হলো আমাদের ছক হয়ে গেছে। এখন আমাদের বুঝতে হবে যে কোন দফাগুলো রেওয়া মিলে। সাজেশন কি সবাইকে দেওয়া হবে? সাজেশন সবাইকে দেওয়া হয়ে গেছে, এটা আমরা ইউটিউবে সাজেশন দিয়ে দিছি, ইউটিউবে গেলেই পাবা, ঠিক আছে? সাজেশনের ক্লাস দিয়ে দিছি, ঠিক আছে? আচ্ছা রেওয়া মিলে 20 মার্ক উঠাইতে হবে, রেওয়া মিলে 20 মার্ক পাবা, 20 থেকে 22 মার্ক পাবা এই রেওয়া মিলের একটা অধ্যায় থেকে, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 4র্থ অধ্যায় থেকে। এখন এই 4র্থ অধ্যায় থেকে এই 20 মার্ক উঠাইতে হবে।
মোদের বিদ্যালয়ের ক্লাসগুলো করো, বেসিক ক্লাসগুলো করো। আমি সংশোধিত রেওয়া মিল বা সমন্বিত রেওয়া মিলটাও A to Z বেসিক ক্লাস থেকে আগামীকাল করাই দিচ্ছি। এই রেওয়া মিলের উপরে যত রকমের বোর্ড কোশ্চেন আসবে আমি সব তোমাদের সলভ করাই দেবো, একদম টপ এমসিকিউ গুলো সলভ করাই দেবো, কিচ্ছু বাকি থাকবে না এই অধ্যায়ের। খালি আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো, ক্লাসগুলো একটু করো, ঠিক আছে? দেখো তো আমি কি বললাম, কোনগুলো অন্তর্ভুক্ত হবে না আমরা একটু যদি দেখি, ঠিক আছে? এখন অঙ্কের ভিতরে যদি একটু দেখি, তো অঙ্কের ভিতরে কি কি আছে আমরা যদি অঙ্কের ভিতরে দেখি কোনগুলো অন্তর্ভুক্ত হবে না সেগুলো যদি একটু দেখি, তো এই অঙ্কের ভিতরে আমরা দেখতেছি যে এখানে ব্যাংক জমা 1-1-16 আছে, এইটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, কারণ ব্যাংক জমার ক্ষেত্রে প্রারম্ভিক 1-1-16 মানে কি প্রারম্ভিক ব্যাংক জমা। আমরা জানি প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত, প্রারম্ভিক প্রাপ্য হিসাব, প্রারম্ভিক প্রদেয় হিসাব, প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক হাতে নগদ, এগুলো কোনো কিছুই রেওয়া মিলে আসে না। তার মানে এইটা রেওয়া মিলে আসবে নয় আকারে না, ব্যাংক জমা। আরেকটা কি আসবে না, সেটা হলো প্রারম্ভিক মজুত পণ্য আসবে না এই অঙ্কে। কেন? কারণ অঙ্কের ভিতরে সমন্বিত ক্রয় আছে। স্বাভাবিকভাবে আমরা অঙ্কের ভিতরে রেওয়া মিলের ভিতরে কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য নেই, আমরা প্রারম্ভিক মজুত পণ্য নেই, কিন্তু সমাপনী মজুত পণ্য নেই না। কিন্তু এই অঙ্কে উল্টোটা, এই অঙ্কে যেহেতু অঙ্কে সমন্বিত ক্রয় আছে এই জন্য আমরা সমাপনী মজুত পণ্য নিব, কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য নিব না, উল্টে যাবে নিয়মটা। যখন অঙ্কের ভিতর সমন্বিত ক্রয় থাকে, গত ক্লাসে লেখাই দিছি, অঙ্কের ভিতর যখন সমন্বিত ক্রয় থাকে তখন আমরা প্রারম্ভিক মজুত পণ্য নেই না, সমাপনী মজুত পণ্য নেই। আর এই সমন্বিত ক্রয়টা যদি না থাকতো, ধরো অঙ্কে সমন্বিত ক্রয়টা নাই, সেক্ষেত্রে আমরা কি করতাম, সেক্ষেত্রে আমরা প্রারম্ভিক মজুত পণ্য নিতাম কিন্তু সমাপনী মজুত পণ্য নিতাম না। যেহেতু অঙ্কে সমন্বিত ক্রয় আছে এখন উল্টে যাবে। ওই যে মমতাজের গান আছে না, সম্পর্ক বদলে গেল, সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে, যে কে আপন কে পর, সম্পর্ক বদলে যাবে। স্বাভাবিকভাবে সম্পর্ক কি, প্রারম্ভিক মজুত পণ্য আসবে, সমাপনী মজুত পণ্য আসবে, এটা হলো স্বাভাবিক সম্পর্ক। কিন্তু এই মমতাজের গান শোনার পরে এটা উল্টে যাবে, নিয়মটা সম্পর্ক বদলে যাবে, উল্টে যাবে। কি হবে তখন, অঙ্কে তোমার সমাপনী মজুত পণ্য আসবে কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য আসবে না। তার মানে এখানে আমরা দুইটা জিনিস পাইলাম, যেটা প্রারম্ভিক মজুত পণ্য আর আরেকটা হলো ব্যাংক জমা, এই দুইটা আসবে না। তাহলে আসলে এই দুইটা আমরা নিয়ে ফেলি। তাহলে আমরা লিখলাম প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য কত টাকা? প্রারম্ভিক মজুত পণ্য ছিল হলো প্রারম্ভিক মজুত পণ্য ছিল 15,000 টাকা, ঠিক আছে? আর যদি দেখি আরেকটা কি ছিল, কোনটা আসবে না, এটা হলো ব্যাংক জমার প্রারম্ভিক বিদ্যুৎ 1-1-16 মানে হচ্ছে প্রারম্ভিক, এটা আসবে না। তাহলে ব্যাংক জমা 1-1-16 এটা হলো কত টাকা? 5,000 টাকা। তাহলে আমরা লিখবো ব্যাংক জমা 1-1-16 কত টাকা দেখলাম? 5,000 টাকা। কত টাকা? 5,000 টাকা। জি, আর কোনো আইটেম তো এখানে না আসবার মতন নেই, এখানে যেগুলো আছে এগুলো সবগুলোই আসে, ঠিক আছে? তার মানে এবার আমাদের ব্যালেন্সিং করতে হবে, ঠিক আছে? তো কি ব্যালেন্সিং করব? পনেরো আর 5 যোগ দিলে হয় হচ্ছিল 20,000 টাকা। তাহলে টোটাল এই দুইটা আইটেম রেওয়া মিলে আসবে না। এবার এটা আমরা জেড টেনে দিব। অলরাইট, এই হচ্ছে গেল আমাদের অঙ্ক। এখন বলো এখানে না বোঝার মতন কি আছে? অলরাইট, নাফিস আশরাফ দোয়া রেখো বাবা। আচ্ছা, এটা সবাই বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান। এইটা সবাই বুঝতে পারছেন কিনা? এই দুইটা যে রেওয়া মিলে আসবে না, এই দুইটা বুঝতে পারছেন কিনা? আর বিশেষ করে এই যে এই সাজেশনটা ফলো করেন সবাই, সেটা হলো
কোন কোন দফা রেওয়া মিলে আসবে না, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এইটা বারবার বলতেছি, এটা আসবেই পরীক্ষায়, এই যে এইটা। আর এটা যদি কোনো কারণে স্লিপ করে, এই আসবে সমন্বিত ক্রয়। সূত্রটা আপাতত মনে রাখেন, প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। ঠিক আছে? ওকে, সবাই একটু লেখেন বুঝতে পারছেন কিনা, আমি একটু সময় নিচ্ছি। ঠিক আছে, প্লিজ একটু সবাই বলেন বুঝতে পারছেন কিনা। ঠিক আছে, গেল একটু। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই? প্রশ্ন থাকলে বলবেন আমাকে। আমাকে যদি কেউ বলেন যে স্যার আমি অমুক জিনিসটা বুঝি নাই, এইটা বুঝি নাই, বা এখানে কোনো কিছু আছে আমি যেটা বুঝি নাই, 100 বার যদি বুঝানো লাগে আমি 100 বার বুঝাই দিব আপনাদের, আমার কোনো অসুবিধা নেই। 100 বার আমি সময় নিয়ে আসছি, ঠিক আছে, আপনাদের শিখানোর উদ্দেশ্যে আসছি। 100 বার যদি বলেন যে স্যার আমি বুঝি নাই, 100 বার বুঝাই দিব। এইচএসসি 26-এর পেইড ব্যাচ শুরু হবে খুব শীঘ্রই, খুব শীঘ্রই, 2-1 দিনের ভিতরে, হয়তোবা আজকালের ভিতরেই শুরু হবে ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এবার আসি খ দাগে। খ দাগে কি বলছে খেয়াল করেন। উপর্যুক্ত তথ্যের আলোকে একটি রেওয়া মিল প্রস্তুত করতে বসে। এই যে একটা কি প্রস্তুত করতে বসে, রেওয়া মিল। রেওয়া মিল তার মানে আসেন এখন আমরা একটা রেওয়া মিল প্রস্তুত করব। তো রেওয়া মিল প্রস্তুত করার জন্য আমার কি লাগবে, রেওয়া মিলের ছক টানতে হবে। ঠিক আছে, তো চলেন আমরা রেওয়া মিলের ছক টানি। রেওয়া মিলের একদম 5টা টাকার ঘর হবে, মানে 5টা টাকার ঘর মানে 5টা কলাম হবে আর কি, টাকার ঘর 2টা হবে। আচ্ছা, এখানে আমরা প্রথমে খ দাগ দিয়ে লিখতে পারি রেওয়া মিল। আমরা কি করতেছি, রেওয়া মিল। কেমন? আচ্ছা, ছকটা একটু খেয়াল করেন কিন্তু, ঠিক আছে? এখানে আসবে ক্রমিক নং, এখানে লিখবো হিসাবের শিরোনাম, এখানে লিখবো খ প্রি, খতে খতিয়ান, প্রিতে পৃষ্ঠা। এখানে লিখবো ডেবিট টাকা, এরপর লিখবো ক্রেডিট টাকা। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে একটা একটা করে এন্ট্রি গুলো বসানো। আচ্ছা, প্রথমে যদি দেখি, প্রথমে আছে হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। আমরা জানি অঙ্কে সমন্বিত ক্রয় থাকলে প্রারম্ভিক মজুত পণ্য আসে না, তার মানে প্রারম্ভিক মজুত পণ্য আসবে না, সমন্বিত ক্রয় আসবে। তাহলে প্রথমে সমন্বিত ক্রয় কত টাকা, 2,50,000 টাকা। তাহলে প্রথমে আমরা সমন্বিত ক্রয় নিয়ে নিব। সমন্বিত ক্রয়,
সমন্বিত ক্রয় কত টাকা ছিল? সমন্বিত ক্রয় ছিল হচ্ছে হলো আপনার 2,50,000 টাকা। এই যে 2,50,000 টাকা। সমন্বিত ক্রয় মানে এটা হলো আমাদের জন্য একটা ব্যয়, আর আমরা জানি সকল ব্যয় রেওয়া মিলে ডেবিট দিকে যায়। সকল ব্যয় রেওয়া মিলে ডেবিট দিকে যায়, ঠিক আছে? সকল ব্যয় রেওয়া মিলে কোন দিকে যায়? ডেবিট দিকে যায়, কারণ আমরা সূত্রটা তো জানি সবাই, ঠিক আছে? সম্পত্তি, ব্যয় আর উত্তোলন, এই তিনটা আইটেম রেওয়া মিলে ডেবিট দিকে যাবে। ডিআর মানে ডেবিট দিকে। আর একটা হলো আয়, দায়, মূলধন, ঠিক আছে? এই তিনটা আইটেম রেওয়া মিলে ক্রেডিট দিকে যাবে। সবউ আর আদম, কেমন মনে থাকবে তো? সম্পত্তি, ব্যয়, উত্তোলন, একটা হলো আদম। এই ছোট্ট সূত্রটা একটু মুখস্থ করতে হবে, কেমন? আচ্ছা, তাহলে সমন্বিত ক্রয় আমাদের জন্য কি একটা ব্যয়? ব্যয় অবশ্যই কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে, ঠিক আছে? এরপরের আইটেম কি আছে একটু যদি খেয়াল করি, এখানে আছে হচ্ছে বিক্রয়। বিক্রয় হচ্ছে হলো কত টাকা? 1,20,000 টাকা। ঠিক আছে, কত টাকা? 1,20,000 টাকা। এখন এই বিক্রয়ের টাকাটা আমরা ক্রেডিট দিকে কেন লিখলাম? কারণ বিক্রয় আমাদের জন্য একটা আয়, কারণ আমরা যখন কোনো কিছু বিক্রি করি তখন আমাদের কি হয়? আয় হয়, কারণ বিক্রি করলে টাকা আসে। এই ডট ডট এগুলো না দিলেও হয়, এই যে এই ডট ডট গুলো, এগুলো না দিলেও চলবে। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে হলো সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য হলো একটা চলতি সম্পদ। সমাপনী মজুত পণ্য একটা কি সম্পদ? চলতি সম্পদ। তাহলে সমাপনী মজুত পণ্য, সবাই মনে রাখবেন, সমাপনী মজুত পণ্য একটা কি সম্পদ? চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদ, সম্পদ তো সম্পদ হইলেই কোন দিকে আসবে? সম্পদ অবশ্যই ডেবিট দিকে আসবে। তাহলে সম্পদের কত টাকা আছে সমাপনী মজুত পণ্য? সমাপনী মজুত পণ্য আছে হচ্ছে হলো আপনার কত টাকা? 80,000 টাকা। তাহলে 80,000 টাকা কোন দিকে আসবে? ডেবিট দিকে আসবে। ঠিক আছে, এরপরে আসেন সাধারণ সঞ্চিতি। এখন আপনারা অনেকেই বলেন, আপনারা বলেন যে সাধারণ সঞ্চিতি জিনিসটা কি? সাধারণ সঞ্চিতি জিনিসটা কি হিসাব? দেখি যে বলতে পারবে বুঝবো যে সে অ্যাকাউন্টিং এ মোটামুটি ধারণা তার অনেক ভালো, ঠিক আছে? অলরাইট, বলো এই যে সাধারণ সঞ্চিতি এটা কি হিসাব? সাধারণ সঞ্চিতি সাধারণ সঞ্চিতি কি হিসাব? কে বলতে পারবে? সাধারণ সঞ্চিতি কি হিসাব? কে বলতে পারবে? সাধারণ সঞ্চিতি কি হিসাব? কে বলতে পারবে? সাধারণ সঞ্চিতি হচ্ছে হলো এই যে কত টাকা? 14,000 টাকা। সাধারণ সঞ্চিতি মালিকানা সত্ত্ব একটা হিসাব। সাধারণ সঞ্চিতি মানে কি? একটা যৌথ মূলধনী কোম্পানি তার নিট লাভের একটা অংশ সে সঞ্চয় করে রাখছে সাধারণ সঞ্চিতি নামে, যাতে ভবিষ্যতে ব্যবসায় কোনো সমস্যা হইলে সে ওই সঞ্চিতির টাকাটা দিয়ে সেই ক্ষতিটা বা সেই ঝামেলাটা মোকাবেলা করতে পারে। এখন এই যে টাকাটা দিয়ে সঞ্চিতি তৈরি করলো, এই সঞ্চিতিটার উপর কার দাবি আছে? এই সঞ্চিতির উপর দাবি আছে হচ্ছে হলো মালিকের। তার মানে এটা হলো মালিকের দাবি, তার মানে এটা মালিকানা সত্ত্ব। মালিকের দাবিকেই মালিকানা সত্ত্ব বলে। তার মানে সাধারণ সঞ্চিতি, এই যে সাধারণ সঞ্চিতি কত টাকা? 14,000 টাকা। এটা হলো মালিকানা সত্ত্ব হিসাব। এটা অনেকেই কিন্তু আপনারা ভুল জানেন। সাধারণ সঞ্চিতি একটা কি হিসাব? মালিকানা সত্ত্ব হিসাব। কেমন? আচ্ছা, সাধারণ সঞ্চিতি কত টাকা ছিল? সাধারণ সঞ্চিতি টাকা ছিল হচ্ছে হলো 14,000 টাকা। জি, সাধারণ সঞ্চিতি একটা মালিকানা সত্ত্ব হিসাব, একটু মনে রাখবেন। হ্যাঁ, মালিকানা সত্ত্ব হিসাব, এটি কিন্তু একটা আনকমন একটা হিসাব, ঠিক আছে? সাধারণ সঞ্চিতি একটা মালিকানা সত্ত্ব হিসাব, একটু মনে রাখবেন। এরপর আসেন সাধারণ সঞ্চিতির পরে কি আছে? প্রিমিসেস।
প্রিমিসেস। এখন আপনারা বলেন প্রিমিসেস শব্দের বাংলা অর্থ কি? প্রিমিসেস প্রিমিসেস শব্দের অর্থ হচ্ছে হলো উঠান। প্রিমিসেস শব্দের অর্থ কি বলেন? এই যে আমি লিখে দিচ্ছি, প্রিমিসেস শব্দের অর্থ হলো উঠান। এই যে প্রিমিসেস মানে হলো প্রাঙ্গণ, প্রাঙ্গণ বা উঠান। হ্যাঁ, অনেক সময় এরকম লেখা থাকে নিষ্কর প্রিমিসেস, নিষ্কর প্রিমিসেস মানে ওই যে উঠান বা জমি যাই বলেন না কেন। তাহলে নিষ্কর প্রিমিসেস মানে কি? যে মানে প্রিমিসেসের উপর বা যে উঠানের উপরে কর দেওয়া লাগে না। কি দেওয়া লাগে না? কর দেওয়া লাগে না, সেটাই হলো নিষ্কর। সরকারকে কর দেওয়া লাগে না বা খাজনা দেওয়া লাগে না, যে জমির উপরে সরকারকে খাজনা দেওয়া লাগে না, সেটাই হচ্ছে নিষ্কর প্রিমিসেস। তার মানে এই যে ধরেন আপনার আপনার দাদার বা আপনার বাবার যে জায়গা জমি রয়েছে, এই জায়গা জমিগুলোই হচ্ছে প্রিমিসেস। ঠিক আছে? তাই এখন এই যে প্রিমিসেস, প্রিমিসেস আপনার বাবার যে জায়গা জমি বা আপনার নানা বাড়ির যে জায়গা জমি, এগুলো কি আপনাদের জন্য সম্পদ। তার মানে এই প্রিমিসেস হলো আমাদের জন্য একটা সম্পদ। তাহলে সম্পদ অবশ্যই 43,000 টাকা সম্পদ কোন দিকে যায়? ডেবিট দিকে যায়। হ্যাঁ, 43,000 টাকা অবশ্যই কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। কেন ডেবিট দিকে যাবে? কারণ এটা একটা সম্পদ। এটা একটা কি? সম্পদ। কেমন? আচ্ছা, এরপরে আসেন ব্যাংক জমা 1/1/16। 1/1/16 মানে হচ্ছে প্রারম্ভিক। এই যে 1 মানে হচ্ছে 1 তারিখ, আর এই 1 মানে হচ্ছে জানুয়ারি মাস, আর পরের সালটা হচ্ছে 16 সাল। মাঝখানে যেটা থাকে এটা হচ্ছে আপনার মাস। তাহলে জানুয়ারি মাসের 1 তারিখে 2016 সালে ব্যাংকে জমা ছিল কত টাকা? 5,000 টাকা। এটা রেওয়া মিলে আসবে না। কেন আসবে না? কারণ আমরা জানি প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক প্রাপ্য হিসাব, প্রারম্ভিক পদ হিসাব, এগুলোর কোনো কিছুরই প্রারম্ভিকটা রেওয়া মিলে আসে না। তারপর আছে দালান কোঠা। দালান কোঠা কি? দালান কোঠার ইংরেজি বিল্ডিং। দালান কোঠা আমাদের জন্য একটা সম্পদ। দালান কোঠা আমাদের জন্য কি? একটা সম্পদ। সম্পদ অবশ্যই কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। দালান কোঠা কত টাকা? দালান কোঠা হচ্ছে আপনার 30,000 টাকা। তাহলে সম্পদ অবশ্যই কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। দালান কোঠা। এরপরে কি আছে? এরপরে যদি আমরা দেখি বেতন ও মজুরি। বেতন ও মজুরি, বেতন ও মজুরি ইংরেজিতে বলে পেরোল। আচ্ছা, বেতন ও মজুরি এটা আমাদের জন্য কি? একটা খরচ, এই যে ব্যয়। তাহলে ব্যয় অবশ্যই কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। ঠিক আছে? আচ্ছা, কত টাকা দেওয়া আছে বেতন ও মজুরি? 10,000 টাকা। ঠিক আছে? এরপরে আসেন বেতন ও মজুরির পরে কি আছে? এরপর আছে হচ্ছে বকেয়া বেতন ও মজুরি। বকেয়া বেতন ও মজুরি, বকেয়া বেতন ও মজুরি। কেমন? আচ্ছা, বকেয়া বেতন ও মজুরি। তাহলে দেখেন বেতন ও মজুরি কিন্তু আমাদের জন্য একটা খরচ, খরচ। আর এটা যখন বকেয়া থাকে তখন আমরা জানি খরচের বকেয়া আমাদের জন্য কি? চলতি, চলতি দায়। খরচের বকেয়া আমাদের জন্য কি দায়? চলতি দায়, কারেন্ট লায়াবিলিটিস। যে কোনো প্রকার খরচের বকেয়া, যদি ভাড়া বকেয়া হইতো সেটাও আমাদের জন্য চলতি দায়। যে কোনো প্রকার খরচ যদি বকেয়া থাকে এটা আমাদের জন্য কি দায়? চলতি দায়। তাহলে এখন আমাদের এই বকেয়া ও বকেয়া বেতন ও মজুরি 10,000 টাকা নিতে হবে। বকেয়া বেতন ও মজুরি, বকেয়া বেতন ও মজুরি। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল কিন্তু একটা। 10,000 টাকা ছিল। হ্যাঁ,
যেহেতু খরচের বকেয়া দায়, এই যে খরচের, এই যে বেতন মজুরি খরচ আর এটার বকেয়া, এটা আমাদের জন্য দায়, তাহলে দায় অবশ্যই কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। এই জন্য আমরা 10,000 টাকা ক্রেডিট দিকে লিখলাম। কেমন? আচ্ছা, এরপরে যদি আমরা একটু দেখি, এরপর কি আছে? প্রাপ্য সুদ। দেখেন এখানে একটা বোঝার বিষয় আছে, প্রাপ্য। দেখেন একটা জিনিস এখানে লিখে দিচ্ছি আপনাদের, দেখেন প্রাপ্য, আরেকটা হলো প্রাপ্তি, আরেকটা হলো প্রাপ্ত। এই শব্দগুলো গোলাই ফেলা যাবে না। একটা হলো প্রদেয়, একটা হলো প্রদান, একটা হলো প্রদত্ত। এটার ভিতরে শুধু মনে রাখবেন এই যে প্রথম যেটা আর কি, ঠিক আছে? একটা হলো প্রাপ্য আর একটা হলো প্রদেয়। একটা হলো প্রাপ্য আর একটা হলো কি বলেন? প্রদেয়। তো এই প্রাপ্য শব্দের অর্থ হচ্ছে হলো বকেয়া, আর এই যে প্রদেয়, এই প্রদেয় শব্দের অর্থ বকেয়া। তার মানে প্রাপ্য শব্দের অর্থ হলো বকেয়া, প্রদেয় শব্দের অর্থ হলো বকেয়া। আর এই যে আপনি দেখেন, এই যে আপনার হলো কি, একটা হলো প্রাপ্তি আর একটা হলো প্রাপ্ত। এই দুইটার মানে, এই যে প্রাপ্তি আর প্রাপ্ত, এই দুইটার মানে হলো অলরেডি আমরা পেয়ে গেছি। আর প্রদান আর প্রদত্ত, এই দুইটার মানে হলো অলরেডি আমরা দিয়ে দিছি। কিন্তু এই প্রদেয় মানে হচ্ছে হলো বকেয়া আছে, আমি এখনো দেই নাই। প্রাপ্য মানে হচ্ছে হলো বকেয়া আছে, এটা আমরা এখনো দেই মানে পাই নাই। তাহলে প্রাপ্য মানে এখনো পাই নাই, পাবো। প্রদেয় মানে দেই নাই, দিব। সবাই বলেন, প্রাপ্য মানে কি? পাই নাই, পাবো। প্রদেয় মানে কি? দেই নাই, দিব। ঠিক আছে? প্রাপ্য হলো পাইনি, পাবো, এটা সম্পদ। জি হ্যাঁ, প্রাপ্য হচ্ছে হলো বকেয়া, পাইনি, পাবো। প্রদেয় মানে হচ্ছে হলো বকেয়া, দেইনি, দিব, দিতে হবে আর কি, এখনো দেইনি। এই জিনিসটা আপনার একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো এইখানে কি বলছে ভালো মতন খেয়াল করেন। এখানে বলছে প্রাপ্য সুদ। প্রাপ্য সুদ কত টাকা? 20,000 টাকা। তাহলে প্রাপ্য সুদ মানে কি? সুদ একটা আয়। এখন এই আয়টা যখন বকেয়া থাকে, প্রাপ্য থাকে, তাহলে আয়ের বকেয়া কি? চলতি সম্পদ না? তাহলে সম্পদ অবশ্যই ডেবিট দিকে যাবে। তাহলে প্রাপ্য সুদ 20,000 টাকা। আগে আয়ের বকেয়া চলতি সম্পদ, এই জন্য আমরা এটাকে সম্পদ ধরে ডেবিট করলাম। কেমন? আচ্ছা, এরপরে আসি। এরপরে কি আছে? 15% সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র কি? সঞ্চয়পত্র কি? ঠিক আছে, সঞ্চয়পত্র হচ্ছে হলো সঞ্চয়পত্র হচ্ছে হলো একটা বিনিয়োগ। সঞ্চয়পত্র, শেয়ার, সিকিউরিটিজ, এগুলোর মানে কি? বিনিয়োগ। এই যে এগুলোর মানে হলো বিনিয়োগ। এগুলোর মানে কি বলেন? বিনিয়োগ। তাহলে বিনিয়োগ অবশ্যই কোন দিকে আসবে? বিনিয়োগ একটা সম্পদ, এটা একটা কি? সম্পদ। তাহলে সম্পদ অবশ্যই কোন দিকে যাবে? যে ডেবিট দিকে যাবে। তাহলে 15% বিনিয়োগ কত টাকা? 10,000 টাকা। এই 15%-এর কিন্তু কোনো কাজ নাই। ঠিক আছে, মনে রাখবেন, এই 15%-এর কিন্তু কোনো কাজ নাই। এই 15% কোনো কাজ করা যাবে না এখানে। শুধুমাত্র এই সঞ্চয়পত্রটা আসবে। কত টাকা? 10,000 টাকা। সঞ্চয়পত্র হলো বিনিয়োগ, একটা সম্পদ। সম্পদ কত টাকা? 10,000 টাকা। অলরাইট, এরপরে আসি। তারপর কি আছে?
দেনাদার বাট্টা সঞ্চিতি, এইটা সবাই বলো, দেনাদার বাট্টা সঞ্চিতি কি হিসাব? দেনাদার বাট্টা সঞ্চিতি কি হিসাব বলো? এই সঞ্চিতি নিয়ে তোমাদের অনেকের ঝামেলা হয়, সঞ্চিতি নিয়ে তোমাদের ঝামেলা। এখানে আমি একটা শর্টকাট লিখে দিই তোমাদের, সেই শর্টকাটটা হলো এই: পাওনাদার বাট্টা সঞ্চিতি বাদে সকল সঞ্চিতি, সকল প্রকার সঞ্চিতি, মানে সঞ্চিতি হইলেই হইল, ঠিক আছে, সকল প্রকার সঞ্চিতি রেওয়া মিলে সিআর মানে হলো ক্রেডিট দিকে যাবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? পাওনাদার বাট্টা সঞ্চিতি বাদে সকল সঞ্চিতি রেওয়া মিলে কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। পাওনাদার বাট্টা সঞ্চিতি বাদে সকল সঞ্চিতি রেওয়া মিলে কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। এটা দেখুন মুখস্থ বিদ্যা, কিন্তু মুখস্থ বিদ্যাটা একটু বুঝতে হবে, এটাই বোঝাটাই হলো মূল আসল খেলা। কেন? তাহলে এখন এখানে একটা মজার বিষয় আছে, সেটা হলো এই পাওনাদার বাট্টা সঞ্চিতি কোন দিকে যাবে? তাহলে এই যে পাওনাদার বাট্টা সঞ্চিতি, এটা কোন দিকে যাবে? পাওনাদার বাট্টা সঞ্চিতি মনে রাখবা, পাওনাদার বাট্টা সঞ্চিতি কিন্তু নিজে ডেবিট দিকে যাবে। নিজে কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। পাওনাদার বাট্টা সঞ্চিতি নিজে ডেবিট দিকে যাবে, এছাড়া সকল সঞ্চিতি রেওয়া মিলে কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। ঠিক আছে, সকল সঞ্চিতি রেওয়া মিলে কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। এখন কেন ক্রেডিট দিকে যাবে, এটা হলো বোঝার বিষয়। ঠিক আছে, এটা বোঝা, এটা তো মুখস্থ করলা, কিন্তু আসলে বোঝার বিষয় কোনটা আগে দেখো, আগে লিখে নি, তারপর আমি বুঝাই দিচ্ছি। দেনাদার বাট্টা সঞ্চিতি কত টাকা? 12,000 টাকা। বলো দেনাদার বাট্টা সঞ্চিতি কি হিসাব? দেনাদার বাট্টা সঞ্চিতি 12,000। দেনাদার বাট্টা সঞ্চিতি কত টাকা? 12,000 টাকা। দেনাদার বাট্টা সঞ্চিতি সকল সঞ্চিতি রেওয়া মিলে কোন দিকে যায়? ক্রেডিট দিকে যায়। দেনাদার বাট্টা সঞ্চিতি এটা কি হিসাব বলো? কে বলতে পারে দেনাদার বাট্টা সঞ্চিতি এটা কি হিসাব? দেনাদার বাট্টা সঞ্চিতি হচ্ছে একটা বিপরীত সম্পত্তিবাচক হিসাব। দেনাদার বাট্টা সঞ্চিতি হলো একটা বিপরীত সম্পত্তিবাচক হিসাব। তাহলে সম্পত্তি যদি ডেবিট দিকে যায়, তাহলে তার বিপরীত সম্পত্তি অবশ্যই কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। এই জন্য দেনাদার বাট্টা সঞ্চিতিকে আমরা ক্রেডিট দিকে নিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, নেক্সট এন্ট্রি কি আছে? প্রাপ্য বাট্টা। দেখো এখানেও কিন্তু বলছে প্রাপ্য। প্রাপ্য মানে কি? বকেয়া, এখনো পাই নাই, পাবো। তাহলে এইটা কি? বাট্টাটা কি? আমরা পাবো, পাইনি, তার মানে এটা আয়ের বকেয়া। তাহলে আয়ের বকেয়া আমাদের জন্য কি? সম্পদ। আয়ের বকেয়া আমাদের জন্য কি? সম্পদ। তাহলে প্রাপ্য বাট্টা 1,000 টাকা, সম্পদ ডেবিট দিকে যাবে। প্রাপ্য বাট্টা 1,000 টাকা। প্রাপ্য বাট্টা 1,000 টাকা কি? সম্পদ। কেমন? আচ্ছা নেক্সট এন্ট্রিতে আসো। প্রাপ্য বকেয়া, আয়ের বকেয়া, সম্পদ লিখে রাখো। প্রাপ্য বকেয়া, প্রাপ্য বাট্টা মানে কি? আয়ের বকেয়া। প্রাপ্য মানে বকেয়া, বাট্টা মানে হচ্ছে হলো আয়, কারণ আমরা এখানে বাট্টা পাবো। আয়ের বকেয়া সম্পদ, সম্পদ ডেবিট দিকে যায়। এবার আছে আয়কর সঞ্চিতি। কি সঞ্চিতি? আয়কর সঞ্চিতি। আয়কর সঞ্চিতি আমরা জানি সকল সঞ্চিতি রেওয়া মিলে কোন দিকে যায়? ক্রেডিট দিকে যায়। তাহলে আয়কর সঞ্চিতিও কোন দিকে যাবে? রেওয়া মিলে ক্রেডিট দিকে যাবে। সকল সঞ্চিতি রেওয়া মিলে
ক্রেডিট দিকে যায়। তাহলে আয়কর সঞ্চিতি কত টাকা? 22,000 টাকা। তাহলে 22,000 টাকা কোন দিকে নিব আমরা? ক্রেডিট দিকে নিব। ঠিক আছে, আয়কর সঞ্চিতি সকল সঞ্চিতি রেওয়া মিলে কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। কেমন? আচ্ছা, এরপরে আসো, আমি একটু সময় নিয়ে করাচ্ছি যাতে তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়। লভ্যাংশ প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি তার মানে আমরা কোথা থেকে সুদ পাইছি। তাহলে সুদ পাইলে কি হয়? সুদ পাইলে আয় হয়। সুদ পাইলে কি হয়? সুদ না, সরি, লভ্যাংশ। লভ্যাংশ মানে ডিভিডেন্ড বা লাভ। আমি কোথাও টাকা বিনিয়োগ করছি, এখান দিয়ে লাভ পাচ্ছি, তাহলে এটা লাভ আমাদের জন্য কি আয় না? তাহলে আয় কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। তাহলে আমরা দেখি লভ্যাংশ প্রাপ্তি। লভ্যাংশ প্রাপ্তি কত টাকা আমরা সুদ, মানে লভ্যাংশ হচ্ছে, বারবার সুদ বলতেছি, কত টাকা লভ্যাংশ পাইছি? 8,000 টাকা। তাহলে 8,000 টাকা আমাদের আয় হইলো, সুদ বাবদ আমাদের আয় হইলো। তাহলে আয় অবশ্যই ক্রেডিট দিকে যাবে। লাস্ট এন্ট্রি সেটা হলো কি? সেটা হচ্ছে হলো 12% ঋণ। ঋণ হচ্ছে হলো আমাদের জন্য একটা দীর্ঘমেয়াদী দায়। ঋণ আমাদের জন্য একটা কি দায়? দীর্ঘমেয়াদী দায়। তাহলে দায় অবশ্যই কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। তাহলে আসি ঋণ। বারো পার্সেন্ট ঋণ কত টাকা? 12% ঋণ হচ্ছিল 58,000 টাকা। তাহলে এখানে আসবে কত? ঋণ দায় হিসাবে আসবে 58,000 টাকা। এবার আমাদের কাজ হচ্ছিল দুই পাশ যোগ দেওয়া। এবারে ডেবিট পাস এবং ক্রেডিট পাস দুই পাশ যোগ দিয়ে আমাদের দুই সাইড মিলাতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো আসেন আমরা একটু এবার দুই পাশ যোগ দিই। ক্রেডিট সাইড আছে 1,20,000 প্লাস 14,000 প্লাস 10,000 প্লাস 12,000 22,000 প্লাস 8,000 প্লাস 58,000, 2,44,000। এবার ডেবিট সেটটা যোগ দেই। 2,50,000 80,000 43,000 30,000 10,000 20,000 10,000 1,000, 4,44,000 কি হইল? আচ্ছা, এটা আরেকটু নিচে জায়গা নামাই কারণ এটা অনিশ্চিত হিসাব আসতেছে। আচ্ছা, ডেবিট সাইডে যোগ দিয়ে আসছে হচ্ছে 4,44,000, 4,44,000। ঠিক আছে, ডেবিট সাইড যোগ দিয়ে আসছে 4,44,000। এখন ক্রেডিট সাইডও আমি 4,44,000 লিখে দিব, কারণ ক্রেডিট সাইড যোগ দিয়ে 4,44,000 আসতেছে না। এখন আমাদের কি করতে হবে? দুই সাইড যদি না মেলে, এই ডেবিট পাস এবং ক্রেডিট পাস যদি না মেলে, তখন আমাদের এটা অনিশ্চিত হিসাব দিয়ে মিলাইতে হয়। এখন এখানে একটা মজার বিষয় আছে, এই যে সাইডটা বড় হবে অ্যামাউন্ট, কারণ এখানে ডেবিট সাইডে যোগ দিয়ে বড় আসতেছে, মানে বেশি হচ্ছে, 4,44,000 টাকা আসতেছে। এই জন্য আমরা দুই পাশেই 4,44,000 টাকা লিখলাম। এবার এই ডেবিট সাইডের এই যে আইটেমটা আমরা ক্রেডিট সাইড নিচ্ছি 4,44,000, এই 4,44,000 থেকে এই ক্রেডিটের প্রত্যেকটা আইটেম বিয়োগ দিলেই আমাদের ওই ক্রেডিট সাইডে যে কয়টা অনিশ্চিত হিসাব সেটা বের হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা,
তাহলে 4,44,000 মাইনাস 58,000 মাইনাস 8,000 22,000 12,000 10,000 14,000 1,20,000। তাহলে আসছে 2 লাখ। ক্রেডিট সাইডে আসছে কত? একটু অন্য কালার দিয়ে লিখে দিই, 2 লাখ। তাহলে এই 2 লাখটা হলো অনিশ্চিত হিসাব। কিন্তু আমরা এখানে এখানে মজার বিষয় আছে, সেটা হচ্ছে হলো এই অঙ্কে কিন্তু কোথাও মূলধন নাই। কোথাও কি নাই? মূলধন নাই। কোথাও যদি মূলধন না থাকে, ক্রেডিট সাইডে যদি মূলধন না থাকে এবং ক্রেডিট সাইডে যদি অনিশ্চিত হিসাব আসে, তাহলে অনিশ্চিত হিসাব না লিখে তুমি ওইটাকে মূলধন হিসাব নামে লিখবা। তাহলে 16 নাম্বার দিয়ে ওইটাকে লিখবা হলো অনিশ্চিত হিসাব, না লিখে কি লিখবা? সরি, মূলধন হিসাব। তাহলে ওই 2 লাখ টাকা হচ্ছিল কি হিসাব বলো? দুই লাখ টাকা হলো মূলধন হিসাব না লিখে আমরা, সরি, অনিশ্চিত হিসাব না লিখে আমরা মূলধন হিসাব লিখবো। ক্রেডিট সাইডে যদি অনিশ্চিত হিসাব আসে, এবং ক্রেডিট সাইডে যদি মূলধন হিসাবটা না থাকে, তখন আমরা অনিশ্চিত হিসাব না লিখে মূলধন হিসাব লিখবো। এই যে নিয়মটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? এটা একটু মাথায় রাখো। ক্রেডিট পাশে অনিশ্চিত হিসাব আসলে মূলধন যদি অঙ্কে না থাকে, অনিশ্চিত হিসাব না লিখে মূলধন হিসাব লিখবে। তাহলে ক্রেডিট পাশে অনিশ্চিত হিসাব আসলে মূলধন হিসাব যদি না থাকে, তখন অনিশ্চিত হিসাব না লিখে মূলধন হিসাব লিখতে হবে। ঠিক আছে? ওকে, কি হিসাব লিখতে হবে? মূলধন হিসাব লিখতে হবে। অনিশ্চিত হিসাব না লিখে মূলধন হিসাব লিখতে হবে। যেমন এই যে এই অঙ্কে আমরা কি লিখছি, এই যে এই অঙ্কে আমরা ক্রেডিট সাইডে অনিশ্চিত হিসাব আসছে 2 লাখ টাকা, অনিশ্চিত হিসাবের জায়গায় আমরা অনিশ্চিত হিসাব না লিখে মূলধন হিসাব লিখছি। ঠিক আছে? কারণ ওই যে টাকাটা অনিশ্চিত হিসাব আসে ধরে নেওয়া হয় ওইটাই মূলধন, কারণ মূলধন ছাড়া তো ব্যবসা হয় না। তার মানে বুঝতে হবে যে এই অঙ্কে মূলধন হিসাবটাই মিসিং ছিল। এই জন্য আমরা ওই অনিশ্চিত হিসাব না লিখে, এটা বুঝতেই পারতেছি ওটা মূলধন, এই জন্য আমরা মূলধন হিসাব লিখে দিলাম। কেমন স্যার? দেনাদার বাট্টা সঞ্চিত আর একবার একটু বুঝাই দিলে ভালো হয়। এই যে আমি বুঝাই দিচ্ছি এখন। শাবাশ, গুড কোশ্চেন। খেয়াল করো, নিট দেনাদার কিভাবে বের করে? একটু সময় দাও, দেখো কিছু একটা শিখতে পারবা। অঙ্কের ভিতরে দেখো দেনাদার দেওয়া থাকে, দেনাদার রেওয়ামিলের ভিতরে দেনাদার দেওয়া থাকে। এই দেনাদার থেকে আমরা দেনাদার বাট্টা সঞ্চিতি বিয়োগ দেই। এটার থেকে আমরা হচ্ছে নতুন কুড়িটা আমরা বিয়োগ করি। এটার থেকে আমরা নতুন
কুরিন সঞ্চিতিটা আমরা বিয়োগ করি, আর এটার সঙ্গে আমরা ধারে বিক্রয় থাকলে সেটা আমরা যোগ করে দিই। এই যোগ বিয়োগ করার পরে আমরা যে টাকাটা পাই সেইটার নাম হলো নিট দেনাদার। কি দেনাদার? নিট দেনাদার। এখন দেখো এইখানে হলো মূল শেখার বিষয়টা। তো দেনাদার আমাদের জন্য কিন্তু একটা চলতি সম্পদ। চলতি সম্পদ মানে মোট কথা দেনাদার আমাদের জন্য একটা সম্পদ। দেনাদার আমাদের জন্য কি একটা সম্পদ, ঠিক আছে? তা দেনাদার যদি সম্পদ হয়, এই দেনাদারকে যে হিসাবগুলো কমাই দেবে সেইগুলোই হচ্ছে হলো বিপরীত সম্পদ। তাহলে দেনাদারকে কে কে কমাই দিছে? দেনাদার বাট্টা সঞ্চিতি কমাই দিছে, দেনাদারকে নতুন কুরিন কমাই দিছে, দেনাদারকে নতুন কুরিন সঞ্চিতি কমাই দিছে। তাহলে এই প্রত্যেকটা ভদ্রলোককে, এই যে দেনাদার বাট্টা সঞ্চিতি ইনি কে? দেনাদারকে যেহেতু কমাই দিছে, এই যে বিয়োগ দিছি, দেনাদার থেকে দেনাদার বাট্টা সঞ্চিতি আমরা কি করি? বিয়োগ দিয়ে দেই। দ্যাটস ওয়াই এটা আমাদের জন্য বিপরীত সম্পদ। নতুন কুরিন এটা আমাদের জন্য কি? বিপরীত সম্পদ। নতুন কুরিন সঞ্চিতি এটা আমাদের জন্য কি সম্পদ? বিপরীত সম্পদ। এছাড়াও আমি তোমাদের আরেকটা জিনিস শিখাই দিতে পারি, সেটা হলো যদি একটু খেয়াল করে দেখো, যদি থাকে আসবাবপত্র, এই দেখো মনে করো আসবাবপত্র, আসবাবপত্র থেকে কিন্তু আমরা পুঞ্জীভূত অবচয় বিয়োগ করি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। পুঞ্জীভূত অবচয় এটাকে আমরা কি করি? বিয়োগ করি। আসবাবপত্র যে টাকা থাকে ওই টাকা থেকে আমরা পুঞ্জীভূত অবচয় বিয়োগ করে নিট আসবাবপত্রের দামটা বের করি। এখন আমরা কিন্তু সবাই জানি এই আসবাবপত্র কি? এই আসবাবপত্র হলো একটা সম্পদ বা সম্পত্তি। আসবাবপত্র হলো একটা সম্পত্তি। তাহলে এই সম্পত্তিটাকে যে কমাই দিল, এই যে পুঞ্জীভূত অবচয় কি দাম কমাই দিল না সঞ্চয়? কারণ আমরা সবাই জানি আসবাবপত্র থেকে আমরা পুঞ্জীভূত অবচয় কি করি? বিয়োগ করি। সকল সালে অবচয়ের সমষ্টিটা আমরা বিয়োগ করি। তাহলে আসবাবপত্র থেকে এই পুঞ্জীভূত অবচয় বিয়োগ করছি। তাহলে এই পুঞ্জীভূত অবচয় কি হিসাব? যেহেতু এটা সম্পত্তিকে কমাই দিচ্ছে, সেইটা এটা হচ্ছে হলো বিপরীত সম্পত্তিবাচক হিসাব। বিপরীত সম্পত্তিবাচক হিসাব। যেমন এই যে দেনাদার বাট্টা সঞ্চিতি এটাও কি ছিল? বিপরীত সম্পত্তিবাচক হিসাব। ক্লিয়ার? বিপরীত সম্পত্তিবাচক হিসাব, ঠিক আছে? অলরাইট, সবাই বুঝতে পারছো দেনাদার বাট্টা সঞ্চিতি কি? বিপরীত সম্পত্তিবাচক হিসাব। কারণ দেনাদার হলো একটা সম্পদ, এই সম্পদটাকে যে হিসাবগুলো মাইনাস করে দেয়, কমাই দেয়, মূল্যটাকে হ্রাস করে দেয়, সেগুলো হচ্ছে হলো বিপরীত সম্পত্তি। ঠিক আছে, সবাই বুঝতে পারলা? এবার আসো গদাগ। গদাগে কি বলছে? গদাগে বলছে উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে এখানে বলছে হচ্ছে হলো তোমার মুনাফা জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়, আর একটা হলো মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। এখন এখানে তোমার একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো কি, যে মনে রাখবা লেনদেন দুই প্রকার। লেনদেন হলো দুই প্রকার। একটা হলো মুনাফা জাতীয়, আর একটা হলো মূলধন জাতীয় লেনদেন। সবাই বলো লেনদেন কয় প্রকার? লেনদেন হলো দুই প্রকার। একটা হলো মুনাফা জাতীয় লেনদেন, আর একটা হলো মূলধন জাতীয় লেনদেন।
এখন প্রশ্ন হচ্ছিল যে আমি চিনবো কেমনে যে কোনটা মূলধন জাতীয় কোনটা মুনাফা জাতীয়, এটা কিভাবে বুঝবো? এটা বোঝার উপায় হচ্ছে হলো ব্যবসায় যে লেনদেনগুলো, মনে রাখতে হবে ব্যবসায় যে লেনদেনগুলো নিয়মিত হয়, সেটা হচ্ছে হলো মুনাফা জাতীয়। 1 নম্বর হচ্ছে হলো নিয়মিত সংগঠিত হয়, 2 নম্বর হচ্ছে হলো টাকার অঙ্কে ছোট হয়, এই লেনদেনগুলো টাকার অঙ্কে ছোট হয়। হ্যাঁ, এটা হচ্ছে হলো স্বল্প মেয়াদী সুবিধা পাওয়া যায় এটা থেকে। ঠিক আছে, মোট কথা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট হলো মনে রাখবা হলো এইটা, যে এই যে এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এইটা, যে নিয়মিত ব্যবসায় সংগঠিত হয় যে লেনদেনগুলো, সেইগুলো হচ্ছে হলো মুনাফা জাতীয় লেনদেন। হ্যাঁ, আর যে লেনদেনগুলো হচ্ছে হলো ব্যবসায় তোমার হচ্ছে হলো মাঝে মাঝে, ঠিক আছে, অনিয়মিত সংগঠিত হয়, অনিয়মিত হয়, সেই লেনদেনগুলো হচ্ছে হলো মূলধন জাতীয়। ঠিক আছে, এইটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য মূলধন জাতীয় লেনদেনের। 2 নম্বর হচ্ছে হলো এটা হচ্ছে হলো টাকার অঙ্কে বড় হয়, আর দীর্ঘদিন সুবিধা পাওয়া যায়, দীর্ঘমেয়াদী সুবিধা। কিন্তু মূল বৈশিষ্ট্য কোনটা বলো? মূল বৈশিষ্ট্য কিন্তু এই যে এটা। তার মানে একটা লেনদেন তোমার হচ্ছে হলো মাঝে মাঝে সংগঠিত হয়, একটা হলো নিয়মিত সংগঠিত হয়, আর একটা হলো তোমার অনিয়মিত সংগঠিত হয়। তাহলে যে লেনদেনটা নিয়মিত সংগঠিত হয় সেটাই হচ্ছে হলো মুনাফা জাতীয় লেনদেন, আর যে লেনদেনটা অনিয়মিত সংগঠিত হয়, মাঝে মাঝে সংগঠিত হয়, সেটা হলো মূলধন জাতীয় লেনদেন। কেমন? আচ্ছা, এখন নিয়মিত সংগঠিত হয় এরকম লেনদেনটাকে কিন্তু আবার 2 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, 2 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, একটা হলো মুনাফা জাতীয় আয়, আর একটা হলো মুনাফা জাতীয় ব্যয়। এইখানেও সেম তাই, একটা হয় হচ্ছে হলো আয়, মূলধন জাতীয় আয়, আর একটা হয় মূলধন জাতীয় ব্যয়। এখন আপনাদের এখানে প্রশ্ন থাকতে পারে আয় মানে কি? আপনারা সবাই জানেন আয় মানে হচ্ছে হলো টাকা আসবে, আয় মানে হলো টাকা আসবে, ব্যয় মানে হলো টাকা যাবে। এখানেও মূলধন জাতীয় ক্ষেত্রে যে আয়গুলো মাঝে মাঝে হয় সেটা হলো মূলধন জাতীয় আয়, যে ব্যয়গুলো মাঝে মাঝে হয় সেগুলো বা অনিয়মিত যে ব্যয়গুলো সেগুলো হলো মূলধন জাতীয় ব্যয়। এখন একটা এক্সাম্পলের কথা যদি বলি বা একটা এক্সাম্পল দেবার যদি চেষ্টা করি, তাহলে এখানে মনে রাখতে হবে, যেমন আমি যদি বলি বিক্রয়, ঠিক আছে, বিক্রয়, আমি যদি কোনো কিছু বিক্রি করি, তাহলে বিক্রি করলে আমাদের কি নিয়মিত আমরা বিক্রি করি না? তাহলে আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত বিক্রি করি, তার মানে আমরা নিয়মিত বিক্রি করলে আমাদের নিয়মিত টাকা আসে, তার মানে এটা আমাদের জন্য মুনাফা জাতীয় আয়। আবার আমরা নিয়মিত ক্রয় করি, নিয়মিত কি করি? পণ্য ক্রয় করি, আগে ক্রয় করি তারপর তো বিক্রয় করি। তাহলে আমরা নিয়মিত যখন ক্রয় করি তখন আমাদের এটা ব্যয় হয়, টাকা চলে যায়, তার মানে এটা আমাদের জন্য নিয়মিত ব্যয়, তার মানে এটা আমাদের জন্য মুনাফা জাতীয় ব্যয়। আবার মূলধন জাতীয় লেনদেন কোনগুলো? যেমন আমরা যদি কোনো স্থায়ী সম্পত্তি, মনে করেন একটা আসবাবপত্র ক্রয় করি, তখন আমাদের কি টাকা কি আসবে না চলে যাবে? টাকা চলে যাবে। কিন্তু এই আসবাবপত্র কি আমরা প্রত্যেকদিন ক্রয় করি? না, মাঝে মাঝে ক্রয় করি, তার মানে এই আসবাবপত্র আমাদের জন্য একটা মূলধন জাতীয় ব্যয়। আবার এই সেম আসবাবপত্রটাই আমি যখন পুরাতন হয়ে যাবে বিক্রয় করে দিব, ধরেন আপনি একটা চেয়ার কিনছেন, এই চেয়ারটা পুরান হয়ে গেছে, বা একটা আলমারি কিনছেন, এটা পুরাতন হয়ে গেছে, তখন এটা কি করবেন? বিক্রি করে দিবেন। তাহলে বিক্রি করে দিলে তখন তো টাকা আসবে, তাহলে তখন এটা কি হয়ে যাবে? মূলধন জাতীয় হয়। কারণ একটা ব্যবসা প্রতিষ্ঠানে আপনি কি প্রত্যেকদিন মানে আসবাবপত্র, পুরাতন আসবাবপত্র বিক্রি করেন নাকি? আপনার ঘরের যে আসবাবপত্র ফার্নিচার আছে এগুলো আমরা প্রতিদিন কি বিক্রি করি? না, এটা পুরান টুরান হয়ে গেলে মাঝে সাঝে আমরা বিক্রি টিক্রি করি। ঠিক আছে, জায়গা জমি বিক্রি করলেও এটা মূলধন জাতীয় আয়, কারণ বিক্রি করলে তো টাকা আসে।
ঠিক আছে? আচ্ছা, এই বেসিকটা ক্লিয়ার হইলো। তাহলে এবার আসেন আমরা এবার হচ্ছে আমাদের কোশ্চেনের সলিউশনে চলে যাই। এখানে আমাদের বলছে হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। বিবরণ টাকা টাকা। তাহলে প্রথমে হচ্ছে হলো মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমে মূলধন জাতীয় ব্যয়ের টাইটেল লিখি। এখন আগে বলেন মূলধন জাতীয় ব্যয় কি নিয়মিত না অনিয়মিত? মূলধন জাতীয় আয় হচ্ছে এই আয়, কেন হবে তো মূলধন জাতীয় ব্যয়? হায় আল্লাহ, কি লিখছি? মূলধন জাতীয় ব্যয় কি ব্যয়? মূলধন জাতীয় ব্যয়। এখন আসেন অঙ্কের ভিতরে মূলধন জাতীয় ব্যয় কোনগুলো আছে একটু খোঁজেন। মূলধন জাতীয় ব্যয় মানে কোনগুলো? এই যে আমি লিখে দিছি মূলধন জাতীয় ব্যয়। এই যে মূলধন জাতীয় ব্যয়, যে ব্যয়গুলো অনিয়মিত, টাকার অঙ্কে বড় এবং দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়া যায়, সেই ব্যয়গুলো হলো মূলধন জাতীয় ব্যয়। আর ব্যয় মানে কি? টাকা আসবে না যাবে? টাকা যাবে। তো আসেন খুঁজি মূলধন জাতীয় ব্যয় কোনগুলো আছে। মূলধন জাতীয় ব্যয় আছে হচ্ছে হলো, আমি যদি 1 নম্বরে দেখি, মূলধন জাতীয় ব্যয় আছে হচ্ছে হলো এই যে প্রিমিসেস, এই যে প্রাঙ্গণ, এটা একটা মূলধন জাতীয় ব্যয়। দালান কোঠা, এটা একটা মূলধন জাতীয় ব্যয়। কেমন? আচ্ছা, অঙ্কের ভিতরে আর এই যে একটা আছে 15% সঞ্চয়পত্র, এটা একটা মূলধন জাতীয় ব্যয়, কারণ সঞ্চয়পত্র একটা সম্পদ। হ্যাঁ, আচ্ছা, তারপর প্রিমিসেস প্রাঙ্গণ বা উঠান, এটাও একটা সম্পদ। দালান কোঠা তো একটা সম্পদই। তাহলে লিখি প্রিমিসেস হচ্ছে হলো কত টাকা? প্রিমিসেস হচ্ছে হলো 43,000 টাকা। প্রিমিসেস একটা মূলধন, কারণ এই যে উঠানটা আমরা কিনছি, এই উঠানটা কিন্তু তো আমাদের টাকা গেছে। ঠিক আছে, সেটা মূলধন জাতীয় ব্যয়। আমার ঘরে ফ্রিজটা পুরাতন হয়ে গেছে, কালকে বিক্রি করবে, এটা কি মূলধন জাতীয় আয় হবে? কালকে যদি বিক্রয় করেন তাহলে মূলধন জাতীয় আয় হবে, এখন যদি বিক্রয় না করেন তাহলে তো আর আয় হবে না। ঠিক আছে, প্রিমিসেস নিলাম। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে হলো দালান কোঠা, কত টাকা? 30,000 টাকা। সব স্থায়ী সম্পদ। সঞ্চয়পত্র একটা বিনিয়োগ, বিনিয়োগ একটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, কারণ বিনিয়োগ আমরা সব সময় করি না, মাঝে মাঝে করি। কত টাকা? 15% সঞ্চয়পত্র 10,000 টাকা।
আর কোনো বিনিয়োগ এখানে নেই। এগুলো যদি যোগ দেই তাহলে 40, 40, 80, 83,000 টাকা হয়। এটা গেল আমাদের মূলধন জাতীয় ব্যয়। তাহলে মূলধন জাতীয় ব্যয়, এবার হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এবার আসেন আমরা লিখি মুনাফা জাতীয় ব্যয়। তাহলে মুনাফা জাতীয় ব্যয় কোন, ব্যয় মানে টাকা যাবে, তাহলে মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো, এই যে আমি বেসিক ক্লাসে আপনাদের বুঝাইছি। মুনাফা জাতীয় লেনদেন, এই যে মুনাফা জাতীয় লেনদেনের ভিতরে একটা হলো মুনাফা জাতীয় ব্যয়। তাহলে যে ব্যয়গুলো নিয়মিত হয় সেগুলোই আমাদের জন্য কি, যে ব্যয়গুলো নিয়মিত সংগঠিত হয় সেগুলো আমাদের জন্য মুনাফা জাতীয় ব্যয়। তাহলে নিয়মিত সংগঠিত এরকম ব্যয় কোনগুলো আছে, নিয়মিত ব্যয় হয় কোনগুলো, যেমন সমন্বিত ক্রয়, ক্রয় একটা নিয়মিত ব্যয়, কারণ ক্রয় আমরা নিয়মিত করি, তাহলে এটা একটা মুনাফা জাতীয় ব্যয়। এরপরে আমরা কোথায় এবার এসে বেতন ও মজুরি, এটা আমাদের জন্য মুনাফা জাতীয় ব্যয়। এই দুইটাই আছে, এখানে নাই, তাহলে এই দুইটাই। তাহলে একটা হলো সমন্বিত ক্রয় আর একটা হলো বেতন ও মজুরি। আর মনে রাখবেন এই সমন্বিত ক্রয় নিতে হবে মুনাফা জাতীয় ব্যয়ের ভিতরে, অলওয়েজ মনে রাখবেন, এই যে আমি এটা স্টার দিয়ে দিচ্ছি, অলওয়েজ মনে রাখবেন এই মানে এই সমন্বিত ক্রয়ের ভিতরে, মানে সরি মুনাফা জাতীয় ব্যয়ের ভিতরে শুধু ক্রয় নিলে হবে না, সমন্বিত ক্রয় নিতে হবে। আমি বারবার বলতেছি, এটা পুরো মুখস্থ করে ফেলেন। মুনাফা জাতীয় ব্যয়ের ভিতরে শুধু ক্রয় নিলে হবে না, সমন্বিত ক্রয় নিবে। অঙ্কের ভিতর যদি শুধু ক্রয় থাকেও, ওই ক্রয়ের সঙ্গে প্রারম্ভিক মজুত পণ্য যোগ করে এবং সমাপনী মজুত পণ্য বিয়োগ করে সমন্বিত ক্রয় যে বের করবেন, সমন্বিত ক্রয় বের করে সেই টাকাটা এখানে নিতে হবে। মুনাফা জাতীয় ব্যয়ের ভিতরে কোনো অবস্থাতেই শুধু ক্রয় নেওয়া যাবে না, ইনশাআল্লাহ। ঠিক আছে, প্রিমিসেসটা কি মনির? প্রিমিসেস মানে প্রাঙ্গণ বা উঠান, মানে আপনার বাড়ির সামনে যে জায়গা জমি রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা স্থায়ী সম্পদ। একটা পাইলাম হচ্ছে হলো, আর একটা হলো সমন্বিত ক্রয় পাইলাম, আর একটা পাইছিলাম বেতন ও মজুরি মনে হয়, হ্যাঁ একটা পাইছিলাম বেতন ও মজুরি। তাহলে সমন্বিত ক্রয় কত টাকা? সমন্বিত ক্রয় হচ্ছে হলো আপনার হচ্ছে হলো 2,50,000 টাকা, আর বেতন ও মজুরি হলো 10,000 টাকা। বেতন ও মজুরি হলো 10,000 টাকা। তাহলে দুইটা যোগ দিলে হয় কত? এই দুইটা যোগ দিলে হয় হলো 2,60,000 টাকা। ঠিক আছে, যদি এখানে বলতে হচ্ছে যদি এখানে এভাবে বলতো যে কি বলে এটারে, যে মুনাফা জাতীয় আর মূলধন জাতীয় ব্যয়ের পার্থক্য নির্ণয়, কি পার্থক্য, এরকম অনেক সময় পার্থক্য নির্ণয় করতে বলে, যদি পার্থক্য বলে তখন আমরা এই 83,000 থেকে এই টাকাটা বিয়োগ করতাম। ঠিক আছে, বিনিয়োগ, বিনিয়োগ তো একটা সম্পদ, এই যে 15% সঞ্চয়পত্র, এটাই একটা বিনিয়োগ। ঠিক আছে, আপনি যখন কোথাও বিনিয়োগ করেন, আপনি তো নিয়মিত বিনিয়োগ করেন না, বিনিয়োগ আমরা মাঝে মাঝে করি এবং দীর্ঘমেয়াদী সুবিধা পাই, এই জন্য এটা আমাদের জন্য মূলধন যেতে পারে। ধরেন শেয়ার বাজারে কি আপনি প্রত্যেকদিন ইনভেস্ট করবেন? যে কোনো জায়গায় আপনি কি প্রতিদিন বিনিয়োগ করবেন? আপনি কি ব্যাংকে প্রতিদিন টাকা জমা রাখবেন? না। ঠিক আছে, মানে প্রতিদিন জমা বলতে বুঝাচ্ছি যে আপনি জমা করার উদ্দেশ্যে যদি টাকা জমা করেন, যে আপনি একটা এককালীন টাকা রাখলেন, ধরেন আপনি 10 লাখ টাকা, 20 লাখ টাকা, এটা প্রতিদিন রাখবেন? রাখবেন না। ঠিক আছে, আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি 1 মিনিট সময় দিচ্ছি। দেখেন, এবার আপনাদের আমি কয়েকটা কথা বলে একটু ছেড়ে দেই। ঠিক আছে, দেখেন আগামী ক্লাসে ইনশাআল্লাহ, ঠিক আছে, আগামী ক্লাসে আপনাদের সমন্বিত রেওয়া মিল করাবো।
রেওয়া মিল করাবো বেসিক সহ ইনশাল্লাহ। আগামী ক্লাসেই সমন্বিত রেওয়া মিল পাবেন ইনশাল্লাহ, আগামীকালই সমন্বিত রেওয়া মিল বেসিক সহ। কয়টায়? রাত 7টা। তারপরের ক্লাসে মানে আগামীকাল, ঠিক আছে, মানে আগামীকালের পরের দিন আর কি ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচাই রাখে, এমসিকিউ কোশ্চেন সলভ হবে। আর আমি এমসিকিউ সলভ করাইলে ইনশাল্লাহ, আপনারা তো অনেক এমসিকিউ সলভ করছেন, আমার কাছে একটু এমসিকিউ সলভ করেন, হ্যাঁ, এটাও ইনশাল্লাহ রাত 7টা। টপ এমসিকিউ গুলো কমপ্লিট করবে এবং আপনার রেওয়া মিলের এমসিকিউ তে আপনার কোনো সমস্যা থাকবে না। অলরাইট। লগ্নি মানে বিনিয়োগ, লগ্নি মানে হচ্ছে বিনিয়োগ, বিনিয়োগের আরেকটা নাম হলো লগ্নি। লগ্নি, বিনিয়োগ, ইনভেস্টমেন্ট একই কথা, ঠিক আছে, প্রদত্ত ঋণ একই কথা। তো এমসিকিউ করাবো এই যে, তাহলে এই অধ্যায়টা 100% আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে 100% কমপ্লিট হবে, ঠিক আছে। এখন আপনারা যদি কেউ চান যে না আপনাদের একটু এক্সট্রা সার্ভিস দরকার, মানে আপনারা আমার কাছে ব্যক্তিগতভাবে পড়তে চান, যদি এরকম হয়, যদি পড়তে চান, আমাদের একটা কোর্স আছে, ঠিক আছে, আমাদের একটা কোর্স আছে। আমি ক্লাস শেষে জাস্ট 1 মিনিট একটু বলে দিচ্ছি, যার দরকার সে যুক্ত হবেন, যার দরকার নাই তার যুক্ত হওয়ার দরকার নেই। আচ্ছা, আমি একটু দেখাই দিই। আচ্ছা, এইটা হচ্ছে হলো আমাদের কোর্স। এই কোর্সে আপনারা চাইলে, যদি আপনাদের মনে হয় যে না আমাদের কাছে আপনারা প্রাইভেট পড়বেন, এই কোর্সে আপনারা যুক্ত হতে পারেন, ঠিক আছে। অলরাইট, ঠিক আছে, যুক্ত হতে পারেন। সেখানে কি, এখানে হিসাব বিজ্ঞান প্রথম পত্র পাবেন, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র পাবেন, একদম A to Z, একদম এমসিকিউ সহ 100% আমি সলভ করে দেব। এমসিকিউ এখন আমরা এখানে শুরু করিনি, এমসিকিউটা আমরা শেষে করব একদম সিরিজ আকারে। এবার দেখেন এখানে আমরা প্রত্যেকটা অধ্যায় বেসিক সহ করাচ্ছি, বেসিক সহ হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র আমি এখানে কমপ্লিট করে দিচ্ছি। এবং এখানে সবথেকে মজার বিষয় হচ্ছে আপনাদের যে ফাইন্যান্স আছে, এই ফাইন্যান্স কোর্সটা সম্পূর্ণ ফ্রি পাবেন, সম্পূর্ণ ফ্রি পাবেন আমাদের এই কোর্সে যদি যুক্ত হন। এটার বিজ্ঞপ্তি দেওয়া আছে, এখানে 40+ লাইভ ক্লাস হবে এবং নতুন, প্রত্যেকটা ক্লাস নতুন, এবং প্রতিটা ক্লাস আমি নিচ্ছি। অলরেডি এখানে 15-16টা ক্লাস হয়ে গেছে এবং প্রতিটা ক্লাসই রেকর্ড রাখা আছে, রেকর্ড রাখা আছে। তো আপনাদের একদম 100% শিওর থাকেন, এখানে একদম আমরা কি বলো এটাকে, যে একদম একটা মানে গোছালো প্রস্তুতি নিচ্ছি এবং আমরা আপনাদের একটা সুন্দর একটা বই দিচ্ছি, ঠিক আছে। এই বইটা কেমন আমি একটু দেখাই দিচ্ছি একটু পরে আপনাদের। 100% কমন উপযোগী সাজেশন বই, যে আমরা একটা বই দিচ্ছি যেটা পিডিএফ আকারে আপনারা পাবেন। লেটেস্ট সব বোর্ড কোশ্চেন এখানে আমরা সলভ করতেছি, সিকিউ এমসিকিউ দুইটাই সলভ করবো। এখানে 15টা এক্সামের ব্যবস্থা আছে, কোনো ক্লাস মিস গেলে আপনি পরে দেখে নিতে পারবেন এবং শর্ট সাজেশন তো থাকছেই। তো দেখেন আপনাদের আমি জিনিসটা একটু দেখাই দিই, আমরা কি পিডিএফ দিচ্ছি বা আমাদের লেকচার প্ল্যানটা, লেকচার প্ল্যানটা দেখলে আপনার মন ভরে যাবে। এই যে দেখেন, আপনি লেকচার প্ল্যানটা দেখেন, এই যে এই লেকচার প্ল্যানটা দেখেন, এটা বাংলাদেশে আমরাই শুধু এরকম ভাবে আমাদের কোর্সে পড়াই থাকি, এরকম কেউ পড়ায় না, এরকম লেকচার প্ল্যান দিয়ে কেউ পড়ায় না। দেখেন দেখেন, অলরাইট। তো ব্যাপারটা হচ্ছে হলো এই যে দেখেন, আমরা প্রথম ক্লাসে কোন বোর্ডটা কোশ্চেনটা সলিউশন করছি, এখানে বেসিক আছে আলোচনা করা আছে, সাজেশনও দেওয়া আছে বেসিকের সঙ্গে, কোন বোর্ড কোশ্চেনটা আলোচনা করছি এবং এখানে কোন টপিক গুলো আমরা আলোচনা করছি, কভার করছি। এই যে এখানে যে টপিক গুলোর কথা বলা আছে, এই যে দেখেন, এই যে এই টপিক গুলো কমপ্লিট যদি আপনি নিজে নিজে করতে পারেন, আলহামদুলিল্লাহ, তো আপনি A+ পাবেন, ঠিক আছে। এই টপিক গুলো যদি আপনি নিজে নিজে কভার করতে পারেন,
এই টপিকগুলো যদি নিজে নিজে কভার করতে পারেন তাতেও 100% আপনি পারবেন। আর এই বোর্ডের কোশ্চেন গুলো, এই বোর্ড কোশ্চেন গুলো যদি আপনি আমাদের সঙ্গে সলভ করতে চান, যে না আপনি আমার সঙ্গে সলভ করবেন, ঠিক আছে, এই 40টা ক্লাসের মাঝখানে, এবং এইটা করলে একদম A+ কনফার্ম ইনশাআল্লাহ, যদি বুঝে বুঝে কেউ করতে পারেন। হ্যাঁ, এবং এখানে আমরা সুন্দর মতো এটা বই আকারে দিয়ে দিছি আপনাদের, এই যে সুন্দর মতো এখানে বই আকারে এটা দেওয়া রয়েছে। এই যে আমরা কোন দিন কোনটা আলোচনা করবো, এই যে প্রথম ক্লাস হিসাব বিজ্ঞান পরিচিতি আমরা দিনাজপুর বোর্ড 24-এর এই প্রশ্নটা সমাধান করছি। এই যে দ্বিতীয় দিন আমরা বরিশাল বোর্ড 24-এর এই কোশ্চেনটা, এবং একটা কোশ্চেনের সঙ্গে আরেকটা কোশ্চেনে মিল নাই, এরকম পুরো আমরা সব এখানে দিয়ে দিছি A to Z। ঠিক আছে, সুতরাং আপনারা যদি চান যে না আপনারা এই যে এই লাস্ট শুট যে আমাদের কোর্স প্ল্যান, এই কোর্স প্ল্যান অনুযায়ী আমাদের কাছে পড়বেন, একদম নো ডাউট আপনারা কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। ঠিক আছে, আমাদের কোর্সে ভর্তি হওয়ার নিয়মটা খুবই সহজ। আপনি আমাদের মানে ইউটিউবে ভিডিও দেওয়া আছে, বা আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেখানে চাইলেও আপনি মেসেজ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে হলো 01777388281। যদি ভর্তি হওয়ার ইচ্ছা থাকে তাহলেই শুধু মেসেজ করবেন, অহেতুক মেসেজ করবেন না, কারণ অনেক মেসেজ থাকে, অ্যাডমিনও রিপ্লে করতে করতে ঝামেলায় পড়ে যায়, আমিও মাঝে মাঝে রিপ্লে করি, আমিও ঝামেলায় পড়ে যাই। ঠিক আছে, আচ্ছা, কোর্স ফিটি যাবতীয় ওগুলো সব দেওয়া আছে। ঠিক আছে, ইউটিউবেই আমাদের ভর্তি, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, আপনাদের উত্তর দিয়ে দেবে। ঠিক আছে, এইটা আর কি। তো ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত। উইশ অল দ্য ভেরি বেস্ট। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা সমন্বিত রায়ামিল বেসিক সহ করব। দেখি সমন্বিত রায়ামিলের ভিতরে কি কঠিন আছে, সবাই পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, অলরাইট, ঠিক আছে, ওকে, ভালো থাকেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।